এইটা কিন্তু এখনো যা হয়েছে এই গাছ অনুপাতে এখানে যা হয়েছে দেখেন এটা কিন্তু ডবল হয়ে যাবে এখনো যা আছে বড় বড় সাইজের পেঁয়াজ, অনেক বড় বড় সাইজ। আমাদের যেটা লোকাল ভ্যারাইটি আমাদের যে আগে থেকে আছে এটা কিন্তু 50 মণ, এভারেজ ফলন 50 মণ। আর এটা কিন্তু ঠিকমতো হলে এটা 200 মণ। 200 মণ মানে 4 গুণ। আমরা এখন পর্যন্ত যা খরচ করেছি তাতে সর্বোচ্চ মোটামুটি ধরেন যে লাখখানেক টাকা খরচ হয়েছে 4 বিঘাতে। হ্যাঁ। তো আশা করা যাচ্ছে তো 10 লাখ টাকা তো ইনশাল্লাহ আসবে, হলে তো তা আশা করা যায়। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, এই পেঁয়াজের ঝাঁজ হঠাৎ বেড়ে যায়, কারণ মৌসুমে পেঁয়াজের দাম কম থাকলেও 2-1 বছর পরই এই পেঁয়াজের দাম 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে। কারণ পেঁয়াজ নিয়ে চলে এক ধরনের রাজনীতি। প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেই বাংলাদেশের পেঁয়াজের বাজারে আগুন লাগে। এক্ষেত্রে নতুন এক সুখবর, মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় নতুন এক জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছে বাড়ি 5, যেটি কিনা 3 থেকে 4 গুণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এবং এই পেঁয়াজ অসময়ে অর্থাৎ বর্ষা মৌসুমে পেঁয়াজ চাষ করা যায়। পাবনার ঈশ্বরদীর শাহজালালে বাদশাহ এই পেঁয়াজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। আমাদের আজকের কৃষি প্রযুক্তি এই পেঁয়াজ, পাশাপাশি আরও 2-1টি বিষয় রয়েছে। সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম শাহজালালে বাদশাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আমরা আপনার সাথে আমার পরিচয় 1 যুগেরও বেশি সময় আগে, অনেকদিন ধরে আসলে পরিকল্পনা ছিল যে আপনার এই প্রকল্পে আসব। তো আজকে চলে আসলাম। আমরা শুনেছি যে আপনি নতুন একটি জাতের পেঁয়াজ চাষাবাদ করছেন এবং সেটি নিয়ে এক ধরনের হইচই পড়ে গিয়েছে। সেই বিষয়টি আমরা একটু তুলে ধরতে চাই আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। আপনি যদি আমাদের পেঁয়াজ সম্পর্কে প্রথমে একটু দেখান, তারপর আমরা অন্য যে আপনার চাষাবাদ রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে চাই। জি, আপনি যে প্লটটা দেখতেছেন এখানে, এই পেঁয়াজটা কিন্তু হলো আমাদের বর্ষাকালীন পেঁয়াজ। যদি একটু লেট হয়েছে তখন এবার বর্ষা এতটাই বেশি ছিল যে আমরা জমিতে কন্ডিশন পেতেছিলাম না। যাই হোক, আমরা সেট আপ করেছি এবং এর ফলন এবং এর যে পারফরমেন্স আমরা দেখতেছি, তাতে আমরা আশা করছি যে একটা বিপ্লবিক ব্যাপার ঘটে যাবে। সেটা হলো যে বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র যারা আমাদেরকে জাতটা দিয়েছেন, এবং এটা জাত হলো বাড়ি পেঁয়াজ 5। বাড়ি পেঁয়াজ 5, জি। এবং এটা বিশেষত্ব হলো যে বর্ষাকালে এটা হবে, এটা শীতকালের পেঁয়াজ নয়। এটা শীতকালে তখন এটা ভালো হয়ও না। পেঁয়াজ একটু 2-1টা তুলে দেখান যে আসলে পেঁয়াজের সাইজ কেমন হয়েছে। আমি 2টা পেঁয়াজ তুলে আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝবেন। দেখেন, এইটা কিন্তু এখনো যা হয়েছে এই গাছ অনুপাতে এখানে যা হয়েছে দেখেন এটা কিন্তু ডবল হয়ে যাবে এখনো যা আছে। বড় বড় সাইজের পেঁয়াজ, অনেক বড় বড় সাইজ। এবং এই পেঁয়াজের কিন্তু স্বাদে গন্ধে কোনো জায়গায় কিন্তু কমতি নেই। এবং আমি মনে করি যে আমাদের যে কোনো পেঁয়াজের সাথে এটা স্বাদ বেশি হবে আরও। আচ্ছা। তো এই পেঁয়াজ সেটি এমনিতে যে আমাদের দেশে যে পেঁয়াজ চাষাবাদ হচ্ছে সেটির আসলে ফলন কেমন, আর এই পেঁয়াজের ফলনটা সম্পর্কে আপনার খেয়াল করে দেখেন যে আমাদের যে পেঁয়াজ হয়, আমাদের যেটা তাহিরপুরি বা আমাদের দেশের ফরিদপুরি যে সাইজগুলো, সেটা কিন্তু আমাদের এই পেঁয়াজ একটা কাটলে 4টা হবে। তার মানে তাহলে ফলনও ঠিক এরকম 4 গুণই হবে। কারণ আমাদের পেঁয়াজ, আমাদের যেটা লোকাল ভ্যারাইটি আমাদের যে আগে থেকে আছে, এটা কিন্তু 50 মণ, এভারেজ ফলন 50 মণ। আর এটা কিন্তু ঠিকমতো হলে এটা 200 মণ। মানে 4 গুণ। আচ্ছা, আপনি বলছেন বর্ষাকালীন পেঁয়াজ, এই বিষয়টা একটু যদি বলেন আমাদের। এইটা হলো যে আমাদের দেশে যে পেঁয়াজগুলো উৎপাদন হয় এটা কিন্তু অধিকাংশ শীতকালে হয়। এবং আমাদের দেশে এখন এই যে মূল কাটা পেঁয়াজ চালু হয়েছে, এটাও কিন্তু শীতকালের। তার কারণ হলো যে আস্ত পেঁয়াজ লাগানো হয়, এইটা খুব দ্রুত ওঠে। এই জন্য ওইটা কিন্তু আমরা মূল কাটা লাগাই। আর আচ্ছা, এটা কি পেঁয়াজ থেকে পেঁয়াজ না এটা চারা থেকে? এটা চারা থেকে পেঁয়াজ। কাজে এই পেঁয়াজটা যদি আমরা করি তাহলে আমরা মানে এক হলো যে অল্প জমিতে বেশি ফলন পাবো, আর হলো যে বর্ষাকালে যখন আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি তখন করতে পারবো। এটা হলো বৈশিষ্ট্য হলো এইগুলো। এবং এটার আমাদের একটা বিশাল ঘাটতি রয়েছে, সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণ আমাদের বীজ নাই। এই বীজের জন্য আমরা মশলা গবেষণাকে বলেছি
এবং সেই সাথে আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে আমি সারা মানে বাংলাদেশে এই মেসেজটা দিতে চাই যে আমাদের সরকার প্রধান অবশ্যই আমাদের এই বর্ষাকালীন পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য তাহলে বিশেষ প্রকল্প গ্রহণ করবে, যেখান থেকে আমরা নিজে বীজ উৎপাদন করব এবং এই বীজ দিয়ে আমরা এদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে পারবো। আমাদের বীজের চরম ঘাটতি। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের চাষ পদ্ধতি সম্পর্কে যদি দর্শকদের একটু জানান। জি, এটা অত্যন্ত সহজ পদ্ধতি। আমাদের যে শীতকালে যে পেঁয়াজ আমরা লাগাই, একই নিয়মে সার দিতে হয়, একই নিয়মে তার পরিচর্যা করতে হয়। এর কোনো ব্যতিক্রম তেমন কিছু নেই। ব্যতিক্রমের মধ্যে একটাই, সেটা যে এই পেঁয়াজটা যখন রোপণ করব তখন যাতে পানি জমে না থাকে। বৃষ্টি হবে তো কন্টিনিউ পানি জমে থাকে মাটিতে, কিন্তু আপনার বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানিটা নিষ্কাশন হতে হবে। এই জন্য ড্রেনেজ ফ্যাসিলিটি ঠিক করতে হবে এবং পানি যাতে জমির মধ্যে সহজ দেওয়া যায় সেই পদ্ধতিটাও ঠিক রাখতে হবে। কৌশল হলো এই জায়গায়। আরেকটা জিনিস করতে হবে যে এই পেঁয়াজ যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরে পরে একটু ফাঙ্গাসনাশকের স্প্রে করতে হবে, কীটনাশকের স্প্রে করতে হবে। এগুলো হলো সতর্কতা। এটা করতে পারলে এই পেঁয়াজ হয়ে যায়। বর্ষাকালীন পেঁয়াজ বলছেন, তাহলে কোন মাসে এই পেঁয়াজগুলো লাগানো উত্তম সময়? এটা হলো আমাদের এটা অলরেডি কিন্তু আরও 1 মাস আগে হারভেস্ট হয়ে যাওয়ার কথা ছিল এই পেঁয়াজটা, যদিও আমাদের লেট হওয়ার কারণে আমরা এই মুহূর্তে এখানে আছি। তো আমরা আশা করছি যে আগামী বছর আমরা আশা করতেছি যে আমরা ঠিক অক্টোবরেই আমরা কিন্তু পেঁয়াজ হারভেস্ট করব। সেজন্য আরও 3 মাস আগে লাগাবো। তার মানে আমরা জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু পেঁয়াজ লাগা ফেলবো এবং আশা করছি যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমরা আবার হারভেস্টও করবো। এবছর কয় বিঘার এই পেঁয়াজ, বর্ষাকালীন পেঁয়াজ আপনি? আমি এবছর করেছি 4.5 বিঘা জমিতে। আগামী বছর আশা করছি এটা 10 বিঘাই করবো। 10 বিঘা করবেন। তো 4.5 বিঘাতে আপনার কত খরচ হয়েছে আর আপনি এখান থেকে কত রিটার্ন পাবেন বলে আশা? আমরা এখন পর্যন্ত যা খরচ করেছি তাতে সর্বোচ্চ মোটামুটি ধরেন যে 1,00,000 টাকা খরচ হয়েছে 4 বিঘাতে। হ্যাঁ হ্যাঁ। তো আশা করা যাচ্ছে তো 10 লাখ টাকা তো ইনশাল্লাহ আসবে। হলে তো তা আশা করা যায়। আচ্ছা বাদশা ভাই, আপনি তো আসলে পেঁপে বাদশা হিসাবে পরিচিত, সেই আপনার পেঁপে প্রকল্প কই, আর এখন আপনাকে কি বলবো? আচ্ছা শোনেন, আমি কিন্তু আসলে সবসময় নতুনত্বর পিছনে ঘুরি, কারণ পেঁপে বাচ্চা সত্যি আমি একটা ব্র্যান্ড। এবার বাংলাদেশে আমি একটানা 45 বছর যাবৎ পেঁপে চাষ করেছি এবং আমার মাথার মধ্যে পেঁপে কিন্তু সবসময় ঘূর্ণপার খায়। কিন্তু যেহেতু নতুন জিনিস নিয়ে আমাকে আবার আগাইতে হবে, সেই কারণে আমি পেঁপের পাশাপাশি আমি কিন্তু এখন পেঁয়াজ নিয়ে খেলা শুরু করেছি এবং আশা করছি যে পেঁপে যেভাবে সারা দেশের মানুষ পেঁপে বাচ্চা হিসেবে চেনে, আবার যাতে এদেশের সাধারণ মানুষ সহ এদেশের সবাই যাতে জানে যে উনি পেঁয়াজেরও বাচ্চা। আমি এইভাবে কিন্তু কাজ শুরু করেছি এবং আশা করছি যে আগামী দিনে আপনারা পেঁয়াজ বাচ্চা হিসাবে আমাকে আবার ট্রিট করবেন। অবশ্যই অবশ্যই। আপনার যে পেঁয়াজের যে সাফল্য দেখছি তাতে বলা যায় যে পেঁয়াজের একটা বিপ্লব নিশ্চয়ই এই বর্ষাকালীন পেঁয়াজের মাধ্যমে সেটি হবে এবং সেটা যে মশলা গবেষণা কেন্দ্রের যে উদ্ভাবন সেটি আপনার মাধ্যমে সারা বাংলাদেশে আরও ছড়িয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা একটু জানতে চাই যে আপনার আসলে শুরুটা আসলে কীভাবে হয়েছিল? হ্যাঁ, আমি মূলত কৃষিকাজটাকে পেশা হিসেবে নিয়েছি ওই দিন যখন আমি মাস্টার ডিগ্রি পাস করার পর। নাম হলে কামরুল ইসলাম সিদ্দিক, উনি হলেন আমাদের এলজিডি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। উনি আমার খামার ভিজিট করেছিলেন। উনি বলছেন, বাচ্চা তোমার চাকরি লাগবে না, তুমি চাকরির পিছনে দৌড়াইবা না, তুমি হবা আমেরিকান কৃষক। আমি দেখব যে তোমার মাঠে হেলিকপ্টার ঘুরবে, তুমি হেলিকপ্টারে উঠে ঘুরাইবা, তুমি চাকরি বাদ দাও। আমি কিন্তু ওনাকে গুরু মেনে আমি সেই দিন থেকে শুরু করেছি, আমি আর চাকরি করব না, আমি কৃষকই হব। এবং আমি যে সময় লেখাপড়া শেষ করেছিলাম আমি 3-4টা জায়গায় চাকরি পাইছিলাম, কিন্তু সেই চাকরি জয়েন করি নাই। চাকরি না জয়েন করে আমি কিন্তু কৃষিকে পেশা হিসাবে নিয়েছি এবং কৃষি ছিল একসময় খোরপোশ কৃষি। বাংলাদেশে কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীরা কেউ আশা করে নাই, মন্ত্রণালয় আশা করে নাই যে বাংলাদেশে কৃষি কোনো সময় বাণিজ্যিক হবে। এখন কিন্তু কৃষি বাণিজ্যিক শুধু না, এখন কিন্তু কৃষি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। বাচ্চা ভাই, আমরা পেঁয়াজের সম্ভাবনা তো অনেক কিছু জানলাম। এই পেঁয়াজ চাষ করার ক্ষেত্রে কৃষকরা কী ধরনের সমস্যায় পড়তে পারেন এবং সেটি সমাধানটা কী হতে পারে? জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আমাদের কৃষকরা কিন্তু এই জিনিসটার কারণেই অনেক সময় বর্ষাকালীন পেঁয়াজ করতে চান না। সেটা হলো যে সমস্যাটা বলতে 1 নম্বর সমস্যা হলো যে বর্ষাকালে প্রচুর পরিমাণ আপনার উইডি, যেটাকে বলে ঘাস উৎপাদন হয়। এই ঘাসটা কিন্তু হলো আমাদের একটা বড় সমস্যা। এখন এই ঘাস নিধন করার জন্য আমাদের প্রযুক্তি দরকার। এখন যদিও কিছু প্রযুক্তি আছে,
যে আগাছা নাশক দিয়ে কিন্তু ওইটা কভার করা যায়, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ আগাছা নাশক দিলে পেঁয়াজের গাছও মারা যায়। আচ্ছা, তাহলে আমাদের এই উদ্ভাবন দরকার যে ওই কীটনাশক আমি দেবো যে ঘাসই মারা যাবে, পেঁয়াজ মারা যাবে না, এরকম আমাদের একটু দরকার। এটা কিন্তু আমাদের জরুরি। একটা হলো যে যদি আমার নেশা থাকে, আমার মাথার মধ্যে কাজ করে যে আমি ওই জমিতে পেঁয়াজ লাগাবো, সেজন্য একটু আগে থেকেই একটা মেন্টালি প্রিপারেশন নেয় যে ঘাস কোন কোন ঘাসগুলো ওই জমিতে আধিক্য হয়, লাগানোর আগে সে চেষ্টা করবে ওই ঘাস জমি কিছুদিন প্রতিদিন রাখলে ওই ঘাসগুলো গজাবে, তখন সেই ঘাসগুলো সে স্প্রে করে মেরে ফেলবে। এরপরে আরেকটা বিষ আছে যেটা পানিডা নামে একটা বিষ আছে আর কি, ঘাস মানে চারা রোপণ করার আগে এটা মাটিতে দিতে হয়, আমরা এটা দিয়েছিলাম, তাতে ঘাসের প্রকোপটা অনেক অংশে কমে। এটি যেহেতু আমরা গ্রীষ্মকালে আমাদের দেশে কি হয়, তাপমাত্রা বেড়ে যায়, প্রচুর বৃষ্টি হয়, বাতাসে মাটিতে সর্বত্র আর্দ্রতা বেড়ে যায়। তো এই সমস্যাগুলো, আর্দ্রতা আমাদেরকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। পাশাপাশি গাছ যদি মাঠে থাকে ওই সময় গাছের গোড়াতেও রোগ বালাই সৃষ্টি হয়, পাতাতে রোগ বালাই সৃষ্টি হয়। আবহাওয়াটা সামনে যেই সময় আমরা কাজ করব সেই সময়টা তো বর্ষার সময়, গরমের সময়, তখন রোগবালাই হবে। এটা জেনে আমাকে আগের থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে আমাদের যে জমিতে আমি পেঁয়াজ চাষ করব সেই জমিটা হয়তো হবে সুনিষ্কাশিত, মানে সেখানে পানি জমে যাবে না, আটকে যাবে না, এরকম একটা মাটি হতে হবে, বেলে দোআঁশ মাটি হতে হবে, তারপরে উঁচু জমি হতে হবে। এইগুলো হচ্ছে যেমন আমার চাষ করার আগে আমার এই বিষয়গুলা নিশ্চিত হতে হবে। তারপরে যখন বৃষ্টি হবে আমার যেন দ্রুত বৃষ্টির পানিটা নেমে যায়, পানি যেন জলাবদ্ধতা সৃষ্টি না করে। বৃষ্টি হোক কোনো সমস্যা নাই, কিন্তু পানি যদি আটকে যায় গাছের গোড়ায় তাহলে কিন্তু গাছ বাঁচবে না। এটা পেঁয়াজ না, অন্য যে কোনো গাছের গোড়ায় যদি এরকম সবজি ফসল যেগুলা, তার গোড়ায় যদি পানি জমে যায় সে গাছ বাঁচবে না। তো সুতরাং আমাকে চাষ করার শুরুতেই আমার জমিটাকে নির্বাচন করতে হবে। যেই জমিতে বর্ষার সময় পানি জমে যাবে, তার নিষ্কাশন থাকবে না, সেই জমিতে আমি কোনোদিন পেঁয়াজ করব না। যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, বাড়ি পেঁয়াজ 5, এটা আমরা কৃষকের মাধ্যমে দ্রুত আমরা ছড়াই দিতে চাই। মূল উদ্দেশ্য আমাদের যে পেঁয়াজের যে ঘাটতি প্রত্যেক বছর 6 থেকে 10 লাখ মেট্রিক টন, এই ঘাটতিটা এই গ্রীষ্মকালীন পেঁয়াজের মাধ্যমেই আমরা পূরণ করার জন্য কৃষি মন্ত্রণালয়, ডিএই, বিএডিসি এবং আমরা গবেষণা প্রতিষ্ঠান মশলা গবেষণা কেন্দ্র সম্মিলিত কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজটাকে ব্যাপকভাবে কৃষকের মাঝে আমরা ছড়াই দিতে পারবো। এবং সেই সঙ্গে পেঁয়াজের যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদনের যে সমস্যা, সেটাও আমরা এই প্রকল্পের মাধ্যমে অলরেডি কৃষকদের সেই টেকনোলজি দেওয়া শুরু করেছি। এবং সেক্ষেত্রেও কৃষকরা আশা করছি যে তারা গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, বিশেষ করে বাড়ি পেঁয়াজ 5-এর বীজ তারা নিজেরাই মাঠে করতে পারবেন, নিজেরাই বীজ নিজেরাই রাখতে পারবেন এবং নিজেরাই পরবর্তীতে এখান থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব উৎপাদন করতে পারবেন। আমরা পেঁয়াজ সম্পর্কে অনেক কিছু জানলাম, আপনার যে প্রকল্পে আর কি আছে সেগুলো একটু ঘুরে দেখতে চাই। এখানে আমাদের রসুন আছে, আমাদের বাংসিং অনিয়ন আছে, যেটা হলো যে আমাদের পাতা পেঁয়াজ বলে, এটাও আছে। জি, আমাদের যে পেঁয়াজের পাশাপাশি যেটা আপনি বলতে চাচ্ছেন যে আমার আর কি আছে, সেটা যে আমরা এই পেঁয়াজের পাশাপাশি আমরা রসুনও করেছি, যেহেতু এটা মশলা আইটেম, কাজেই আমরা মশলা যেগুলো আমাদের দেশে ভালো ভালো মশলার জাতগুলো আছে, ফসলগুলো আছে, সেটার মধ্যে আমরা রসুনের কি এখন মৌসুম না এটা আগাম রসুন? এটা আগাম রসুন, কারণ আমাদের মৌসুম এখনো আরো পিছনে, মানে আমরা আরো 2 মাস পরে যায় কিন্তু এরকম লেভেলে রসুনের গাছ দেখতে পাবো। তো আমরা একটু আর্লি দ্য মর্নিংয়ে কিন্তু লাগাইছি, দেখতেছি যে আর্লি কতটুকু ভালো হয়। তো আশা করছি যে গাছ যা মানে হয়েছে তাতে মনে হয় যে রসুন খুবই ভালো রসুন হবে আশা করা যায়। আপনি বলছেন যে পাতা পেঁয়াজের কথা বলছিলেন, সেটি একটু যদি আমরা একটু, আমাদের পাশেই আবার পাতা পেঁয়াজও করছি, চলে দেখি। দেখেন খেয়াল করে, এটা কিন্তু ক্যাটালগে আপনারা দেখেন, এই যে স্টিকটা, এটা সাদা, এটা কিন্তু হলো আমাদের বিশেষ করে যারা ফরেনার আমাদের দেশে বসবাস করে তারা কিন্তু এই পেঁয়াজটা খুব পছন্দ করে, এবং এটার এই যে সাদা অংশটা এখান থেকে এইটুকু তারা খুবই মজা করে খায় আর কি। এবং চাইনিজ যে রাইট আমাদের যে চাইনিজ রান্না, সেই রান্নার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য, এবং এটা না হলে চাইনিজ রান্না তো হয় না। আচ্ছা,
এখান থেকে এ পর্যন্ত কেটে দেওয়া হয় না এই পর্যন্ত এ পর্যন্ত থাকে, হ্যাঁ। এটা ফেলে দিতে হয় আর এটা অংশ। হ্যাঁ এখান থেকে আবার হলো হিসাবে সবজি মানে আপনার ভেজিটেবল হিসাবে আর ভাজি রান্না করে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু পিক আওয়ার, এখন হলো সবাই করে, অনেকেই করে। আচ্ছা, কিন্তু এমন একটা সময় থাকবে কেউ করতে পারবে না, তখন আমরা করব। তখন আমাদের গ্রিন হাউস আছে, আচ্ছা। আমাদের কিছু ফ্যাসিলিটি আছে। তার কারণ হলো যে যখন প্রচুর বৃষ্টি বাদল হয় তখন এটা হতে চায় না, আবার যখন প্রচুর খরা হয় তখন হতে চায় না। তো ওই জিনিসগুলো আমরা কভারেজ করে আমরা ওই সময়ও করি। আচ্ছা, কেজি হিসাবে বিক্রি বলছেন, টোটালটা কেজি হিসাবে বিক্রি না এখান থেকে টোটালটা কেজি হিসাবে? শুধু এই মাছটা ভালো হয়। হ্যাঁ এই ধরনের এইটাতে হাফ কেজি আছে। এটা কি সারা বছরই এখানে কোনো না, রকম চাষ? এটা হলো যে এক সময় একটা হয়। আচ্ছা কারণ হলো যে ক্যাপসিকামের সময় এখন, আচ্ছা, এটা শেষ করে দেওয়ার পরে আবার ওই রাশিয়ানরা একটা ফসল খায়, আমরা সেই ফসলটা করব। এরপরে আবার ওই যে পেঁয়াজের চারা করব, বর্ষাকালীন পেঁয়াজ। তো চারার জন্য খুব ভালো না? চারার জন্য সেফটি আছে, যেহেতু উপরে আপনার বড় ব্যাপক আকারে বৃষ্টি হলে এটা আপনার কভারেজ হয়ে যায়। সেই কারণে আমরা চারার কাজে ব্যবহার করি আর কি। আচ্ছা বাচ্চা ভাই, এখানে দেখছি যে চারা, এটা কি পেঁয়াজের চারা? পেঁয়াজের চারা। আচ্ছা, এটার কি জাত এবং এটা কোন কোন সময় হয় এবং এর ফলনটা কি? এটা হলো শীতকালীন পেঁয়াজ। এই জাতটার নাম হলো বাড়ি পেঁয়াজ 4 মানে 4। এটা শীতকালের জন্য তারা বের করেছেন। এটা কিন্তু আমাদের মশলা গবেষণারই জাত, এবং ওনারা যে জাত বের করেছেন বাংলাদেশের জন্য, এদেশের কৃষকের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ একটি জাত। এবং আমাদের যে বাড়ি পেঁয়াজ যে দেখলেন আপনার ফলনের চেহারা, এটাও কিন্তু ঠিক ওর কাছাকাছি যাবে। এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি যে ওর সমান। এবং গত বছর আমি এটা করেছিলাম, খুব ফাটাফাটি রেজাল্ট হয়েছিল। তো এখানে একটু আমাদের ভোক্তাদের মধ্যে একটু রিপার্কেশন আছে, লাল পেঁয়াজ এটা ভালো না, এরকম একটা ব্যাপার। কিন্তু বাজারে কিন্তু আমি দেখি যে খুব কম বেশি নয়। কারণ আমাদের দেশীয় পেঁয়াজ যেটা তাহেরপুরি নামে পৌঁছাইতো, সেই পেঁয়াজের বাজার মূল্য আর এই পেঁয়াজের বাজার মূল্য কেজিতে হয়তো 4-5 টাকা কম বেশি। তো ফলন ভালো, এটার খালি ফলন ভালো না, বললাম তো 4 গুণের কাছাকাছি চলে যায়, 4 গুণের কাছাকাছি, 3-4 গুণ। এটা বাচ্চা ভাই, আপনি বলছিলেন যে আপনি লেখাপড়া করতে করতে কৃষক হয়ে গেলেন। আপনার শুরুটা কেমন ছিল যদি বলেন? ইউনিভার্সিটিতে যখন গিয়েছি তখনও কিন্তু কৃষিকাজ করতেই গিয়েছি। আমার এই আনন্দের একটা জায়গা যে আমি যে কৃষিকাজ করেছি এইটা পরিদর্শনের জন্য আমাদের প্রথিতযশা বিজ্ঞানীবিন্দু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ আমাদের সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা, প্রফেসর সাহেবরা, ওনারা আসছেন আমাদের দেশে। আমার এই কৃষি আবির্ভাবের পর এরশাদ আমল থেকে শুরু করে আদ্য পর্যন্ত আপনার যতগুলো কৃষিমন্ত্রী সরকার সৃষ্টি করেছে, সব কৃষিমন্ত্রী কিন্তু আমার খামার ভিজিট করেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারে যারা কৃষি দায়িত্বে ছিলেন তারাও ঘুরে গেছেন। এবং একটা ঐতিহাসিক বিষয় ঘটেছে, মানে খুবই আনন্দের একটা জায়গা। সেটা যে আমাদের আজকের বর্তমানে যে আলোকিত একটি মানুষ, যার নাম জনাব তারেক রহমান, উনি অনেক ভিজিটর নিয়ে আমার খামার ভিজিট করে গেছেন। এবং ওনার এই ভিজিট আমার কাছে মনে হয় একটা ঐতিহাসিক ভিজিট। কত সালে সেটা? এটা 2004 সালে। উনি যখন এসেছিলেন তখন কিন্তু আমাদের খামারে অনেক স্বভাববর্ধন ছিল, অনেক কিছু। যেমন একটা ওলের গাছ ছিল, সে একটা ওলের ওজন ছিল 52 কেজি। এবং উনি বলেছিলেন যে তাল গাছ না ওল গাছ। আমরা প্রায় 63 প্রকারের ফসল নিয়ে কাজ করছি এখানে। এবং এইটার মধ্যে এখন ইদানিংকালে আমাদের দেশে পুষ্টির যেহেতু একটা ঘাটতি, এবং পুষ্টিটা কিন্তু ম্যাক্সিমাম ফল দেওয়া হয়। এবং আমি শুধু পেঁপে নয়, পেঁপের পাশাপাশি মানে আমাদের দেশে অপ্রচলিত ফল যেমন শরীফা ফল আমরা করেছি এখানে। আমরা যেমন সবেদা ফল এখানে করেছি, বেল করেছি, কদবেল করেছি। কত বিঘার প্রকল্প এখানে? এটা প্রায় 150 বিঘার মতো। প্রায় 150 বিঘার প্রকল্প। জি। এ কি সবই কি আপনার নিজের জমি? না, এটা আমার নিজের আছে এবং লিজ আছে, সব মিলাই আর কি। শুধু রসুন পেঁয়াজই নয়, যে কোনো ফল বা ফসলের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে শাহজাহান আলী বাদশার মতো আরও বেশি উদ্যোক্তা তৈরি হবে, সরকারি বেসরকারি পর্যায়ে গবেষণা বাড়বে। শুধু মৌসুম নয়, সারা বছরই এসব ফল বা ফসল চাষাবাদ হবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের
কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।